নমস্কার বন্ধুরা, আমি শালমলী সেনগুপ্ত WBPSC উইথ আইলিভ এই চ্যানেল থেকে আমি কম্পিটিটিভের জন্য যাবতীয় যা বাংলা তার কিছুটা পার্ট পড়াবো। শুরুতেই বলে রাখি, আমরা সবাই বন্ধুর মতন করেই এগোনোর চেষ্টা করব। বাংলা ভাষাকে যতটুকু জানি, যতটুকু পারবো সেইভাবেই তোমাদের কাছে আনার চেষ্টা করব আমি। আর আমি প্রথম যেটা দিয়ে শুরু করব সেটা হলো ব্যাকরণের একটা পার্ট। আমরা সবাই জানি, ছোটবেলা থেকেই শিখেছি, কিন্তু সেই শেখাটাকে আমরা আপাতত একটু থামিয়ে রাখি। আমরা চেষ্টা করি আবার নতুন করে শেখার, কারণ অনেক দিন হয়তো আমরা অনেকেই থাকবো এরকম, আপনাদের মধ্যে, বন্ধুদের মধ্যে অনেকেই থাকবেন যারা হয়তো বাংলা ব্যাকরণটা অনেক দিন পড়েননি। তো সেটাতে কারোর কোনো দোষ নেই, কারণ এটা হতেই পারে। তো সমস্যাটা যেটা হচ্ছে, আমরা আবার নতুন করে কিছু শিখবো বলে কিন্তু আবার প্রস্তুতি নিচ্ছি। সুতরাং আর একটা কথা বলে রাখি, আমি জানি কীরকম ভাবে প্রশ্ন আসে কম্পিটিটিভে। আমি যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করব সেটা সন্ধি। অবশ্যই সন্ধির কোনো সূত্র লিখতে বলা হবে না, সন্ধি কাকে বলে এরকম সংজ্ঞা আসবে না, আমি জানি MCQ দিয়ে আসবে। কিন্তু যদি আমরা বেসটা ক্লিয়ার করতে পারি তাহলে আমাদের পক্ষে সন্ধি জিনিসটা খুব সহজ হয়ে যাবে। সেটা যখনই যেভাবে প্রয়োজন সেভাবেই আমরা সেটাকে কাজে লাগাতে পারবো। সেটা MCQ হিসেবে আসলেও আমাদের কাছে সেটা উত্তরটা করা খুব সহজ হয়ে যাবে। তো এখন তো আমাদের বাংলা পড়তেই হচ্ছে সবাইকে, তো চলো আমরা শুরু করি সন্ধি। যে কোনো চ্যাপ্টার পড়ার আগে, সেটা শুধু আমি বাংলাতে বলছি না, যে কোনো সায়েন্সের হোক কি যে কোনো চ্যাপ্টার পড়ার আগে আমার মতে আগে চ্যাপ্টারের নামটা, যদি আমি চ্যাপ্টারটা সম্পর্কে একদমই না জানি, হয়তো আমি জানি না, তো আমি চ্যাপ্টারের যে নামটা সেটাকে আগে পড়ে আমি বোঝার চেষ্টা করব এটার মধ্যে ঠিক কি হতে পারে, কি আসতে পারে, কি জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে। এই ব্যাকরণের যে অধ্যায়টা, সেই অধ্যায়টার নাম সন্ধি। সন্ধি যদি বাংলা ব্যাকরণ ছাড়া অন্য কোথাও শুনে থাকি তাহলে সেটা আমরা ইতিহাসের পাতায় শুনেছি। রাজায় রাজায় যুদ্ধ হতো, যুদ্ধের একটা শান্তি চুক্তি হতো, একটা সন্ধি হতো। সেখান থেকে বা সন্ধি শব্দটা থেকে আমাদের মাথাতেই যে ওয়ার্ডটা প্রথম আসে সেটা হলো মিলন। তাহলে সন্ধি কথার আভিধানিক অর্থ হলো মিলন। এখন যদি সংজ্ঞাটা দেখি তাহলে সংজ্ঞাতে যেটা বলা হচ্ছে, দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি দুটি পদের প্রথমটির শেষ ধ্বনি ও পরেরটির প্রথম ধ্বনির মধ্যে অনেক সময় আংশিক বা পূর্ণ মিলন হয়, কিংবা একের প্রভাবে অপরটি পরিবর্তিত হয় অথবা একটি ধ্বনি লোপ পায়। এরকম মিলন, পরিবর্তন বা লোপকে ব্যাকরণের পরিভাষায় সন্ধি বলে। এই কঠিন না, একটু বড়, একদমই কঠিন নয়। আমরা আমাদের মাতৃভাষায় পড়াশোনা করছি, তো সেটা একদমই কঠিন নয়, একটু বড়। হ্যাঁ, এই সংজ্ঞা নিশ্চয়ই পরীক্ষায় আসবে না, কিন্তু আমরা বেস ক্লিয়ার করব ঠিক করেছি, আমরা ভিত শক্ত করব ঠিক করেছি। আমার যতটা ক্ষমতা আমি সেই সমস্ত ক্ষমতা দিয়ে চেষ্টা করব যে ভিতটা যেন একদম শক্তপোক্ত হয়। তো এখানে কি লেখা রয়েছে? দ্রুত উচ্চারণ। আমরা খুব তাড়াতাড়ি উচ্চারণ করি। যখন আমরা একটা ক্লাসরুমের মধ্যে বা অন্য কোনো সেমিনার হলে যদি আমরা একটা ফর্মাল কোনো লেকচার দিই, তাহলে সেখানে হয়তো আমরা অনেক ধীরে সুস্থে গুছিয়ে বলার চেষ্টা করি। কিন্তু যদি আমরা নিজেদের মধ্যে খুব কাছের মানুষের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডার সময়, আমরা বেশিরভাগ সময়ই তো এই আড্ডা এই সমস্ত নিয়েই থাকি, সেমিনার হলে বক্তৃতা, লেকচার এগুলো নিশ্চয়ই খুব কম সীমিত সময়ে করি, তাই আমাদের মধ্যে কিন্তু দ্রুত উচ্চারণ করার একটা প্রবণতা থাকে। সেই দ্রুত উচ্চারণের ফলে কি হয়, পাশাপাশি দুটি পদ রয়েছে, তার প্রথম পদের শেষ ধ্বনি এবং পরের পদের প্রথম ধ্বনির মধ্যে অনেক সময় মিলন হয়। সেই মিলন কিরকম হতে পারে? এক আংশিক, দুই পূর্ণ মিলন, কিংবা কি হতে পারে, একের প্রভাবে, একটি ধ্বনির প্রভাবে অপর ধ্বনিটি পরিবর্তিত হতে পারে।
কিংবা কি হতে পারে, একটি ধ্বনি লোপও পেতে পারে। এইরকম যে মিলন বা পরিবর্তন বা লোপ, ব্যাকরণের পরিভাষায় আমরা তাকে বলছি সন্ধি। যেমন দেব যুক্ত আলয় সমান দেবালয়। অর্থাৎ আমরা সহজে সন্ধির সংজ্ঞা বলতে পারি, কাছাকাছি থাকা ধ্বনির মিলন কিংবা পরিবর্তন, আগম, লোপ দ্বারা যুক্ত হওয়া হলো সন্ধি। তাহলে আমাদের আশা করছি কোনো রকম অসুবিধে নেই সন্ধির জিনিসটা কি সেটা বুঝতে। আভিধানিক অর্থ থেকে শুরু করে ব্যাকরণের পরিভাষার সন্ধি অবধি আমাদের আশা করছি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে দেবালয়কে যদি আমি আরেকটু ভেঙে বলি, যে দেব, এটাতে আমরা দেখতে পাচ্ছি যে সহজ আমরা কি বলবো, যে এখানে শেষ ধ্বনি তো ব রয়েছে, তাহলে বয়ের মধ্যে কোথায় বয়ের সঙ্গে আ কি করে যোগ হলো না। এক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ। দেব এই কথাটার মধ্যে কি কি রয়েছে, দয়ে রসন্ত প্লাস এ প্লাস বয়ে রসন্ত প্লাস অ। তাহলে এই দয়ে রসন্ত প্লাস এ প্লাস বয়ে রসন্ত প্লাস অ, তাহলে শেষ ধ্বনি কি হলো, শেষ ধ্বনিটা শেষ বর্ণটা কি হলো, অ হলো, বা শেষ ধ্বনিটা কি হলো, ধ্বনি শেষ ধ্বনি হলো অ। আর পরেরটাতেই রয়েছে আলয়, আলয়ের ক্ষেত্রে আ দিয়েই শুরু হলো, তাহলে আ যুক্ত লয়ে রসন্ত যুক্ত অ যুক্ত অন্তস্তয় রসন্ত হসন্ত যুক্ত অ, তাহলে মিলনটা হলো অ যুক্ত আ সমান আকার। তাহলে এই অবধি আমাদের কাছে স্পষ্ট যে ধ্বনি আমরা কিভাবে বিচার করছি, শেষ ধ্বনি আর প্রথম ধ্বনি, এই ধ্বনি জিনিসটা আমরা কি করে করছি। এরকমই উদাহরণ হতে পারে জীবাণু, জীবাণুর মধ্যে জীবযুক্ত অনুজীবাণু, মহেন্দ্র, পরোপকারী, পরযুক্ত উপকারী, পরোপকারী। এবার একটা ধারণা, কিছু কিছু ধারণা আমাদের মধ্যে থাকা দরকার। সেটা কিরকম, যে নিয়মে সন্ধি হয় তাকে বলি আমরা সন্ধি সূত্র। আমরা সায়েন্স যখন পড়ি তারও কিছু সূত্র থাকে, আর ব্যাকরণ তো একদম সায়েন্টিফিক একটা জিনিস, তো সেই কিছু না কিছু শর্ত, কিছু না কিছু নিয়ম আমাদের মেনে চলতেই হয়। তাই এই ক্যালকুলেটিভ অধ্যায়টা পড়ার জন্য আমাদের কিছু সূত্র মনে রাখতে হয়। সেই যে সূত্র, সেই সূত্রকে আমরা বলছি সন্ধি সূত্র। কোন সূত্রকে বলছি, যে নিয়মে সন্ধি হয় তাকে বলে সন্ধি সূত্র। সন্ধিবদ্ধ পদকে বিশ্লেষিত করে দেখানোর নাম সন্ধি বিচ্ছেদ। সন্ধিবদ্ধ একটা পদ রয়েছে, যেমন এখানে যদি আমরা বলি সন্ধিবদ্ধ পদ যদি দেবালয় হয় গোটাটা, তাহলে সেটাকে আমি যখন ভেঙে দিচ্ছি দেব আর আলয় এই দুটি পদে, তখন হয়ে যাচ্ছে কি, সেটা সন্ধি বিচ্ছেদ। আলাদা করে দেওয়াকে বলছি, আলাদা করে যে দেখানো, সে আলাদা করে দেখানোর নামকেই আমরা বলছি সন্ধি বিচ্ছেদ। নির্দিষ্ট সূত্রের বাইরে অর্থাৎ সন্ধির সূত্র না মেনে সন্ধি হলে তাকে বলে নিপাতনে সিদ্ধ সন্ধি। এটা আমাদের জেনে রাখা ভীষণ প্রয়োজন। ব্যতিক্রম তো অনেক, সমস্ত কিছুরই ব্যতিক্রম থাকে, এই সন্ধির নিয়মেরও কিছু ব্যতিক্রম রয়েছে। তো সেই যে নির্দিষ্ট কিছু সূত্র রয়েছে, সেই সূত্রকে না মেনেও অনেক সময় অনেক সন্ধি হয়। তো সেই সন্ধিকে কিন্তু আমরা বলবো নিপাতনে সিদ্ধ সন্ধি। যে সন্ধিগুলো সন্ধির নির্দিষ্ট নিয়মকে মেনে চলে না, সেই সন্ধিগুলোই হলো নিপাতনে সিদ্ধ সন্ধি। আশা করছি এই অবধি আমাদের সকলের পরিষ্কার হয়েছে সন্ধি কাকে বলে, কিভাবে সন্ধি হচ্ছে, বর্ণ বিশ্লেষণ, প্রয়োজনীয় যে কটা ধারণা আমার মনে হলো বলা উচিত, সেই সমস্ত ধারণা নিয়ে আশা করছি কারোর কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই সেই সমস্যা সমাধানের নিশ্চয়ই উপায় হবে। কমেন্ট বক্সে অবশ্যই বলবে কোথায় কি সমস্যা হচ্ছে, নিশ্চয়ই চেষ্টা করব সেই সমস্ত সমস্যার সমাধান করে দেওয়ার। পরবর্তী অংশে আসি, সন্ধির কিছু প্রকারভেদ রয়েছে।
এখন একটা জিনিস মাথায় রাখা দরকার যে সন্ধি আমরা মূলত যে 3 ভাগে ভাগ করি সেটা কিন্তু সংস্কৃত সন্ধি। খাঁটি বাংলার সন্ধি কিন্তু মূলত দুটো হয়, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। আমি যখন সন্ধি পড়াবো ঠিক করেছি তখন আমি ভিতটা শক্ত করার একটা প্রচেষ্টা চালাচ্ছি। তো সেজন্য আমাদের একদম বেস থেকেই পুরোটা পড়া প্রয়োজন। আমি খাঁটি বাংলার সন্ধি নিয়েও আমি ক্লাস করাবো অবশ্যই। তার আগে বলি, সন্ধির প্রকারভেদ বলতে কিন্তু আমরা সাধারণত 3 রকম সন্ধিকে বুঝি। এক স্বরসন্ধি, এক স্বরসন্ধি, 2 ব্যঞ্জন সন্ধি, 3 বিসর্গ সন্ধি। তাহলে সন্ধি 3 প্রকার, 1 স্বরসন্ধি, 2 ব্যঞ্জন সন্ধি, 3 বিসর্গ সন্ধি। এইগুলো নিয়ে তো ডিটেলসে আলোচনা হবে। তার আগে কনসেপ্ট ক্লিয়ারের জন্য বলে রাখি, স্বরসন্ধি মানে স্বরবর্ণ স্বরবর্ণের মিল, ব্যঞ্জন সন্ধি মানে স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলকে আমরা বলছি ব্যঞ্জন সন্ধি। বিসর্গ সন্ধি কাকে বলছি? বিসর্গ সন্ধিও তাই, স্বরবর্ণের সঙ্গে বিসর্গ বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে বিসর্গের যে মিলন তাকে আমরা বলছি বিসর্গ সন্ধি। এটা নিয়ে ডিটেলসে নিশ্চয়ই একটা একটা করে ক্লাস আপনারা পেতে থাকবেন। এখন একটা জিনিস যেটা মাথায় রাখা প্রয়োজন, এখানে আমি পয়েন্ট করেছি, অনেকেরই এটা বুঝতে অসুবিধা হয় যে সন্ধি আর সমাসের মধ্যে পার্থক্য কোথায়। সমাসেও তো বিশ্লেষণ করে দেখানো হয়, সন্ধিতেও তো বিশ্লেষণ করে দেখানো হয়, কিন্তু বিশ্লেষণ বা মিলন যেটাই ঘটে আর কি, তো সেটা কিসের ওপর ভিত্তিতে ঘটে বা কার সঙ্গে ঘটে, কার মধ্যে ঘটে, সেইটা জেনে রাখাটা ইম্পর্টেন্ট। সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয়, বর্ণের সঙ্গে বর্ণের। আর সমাসে কি হয়? পদের সঙ্গে পদের মিলন হয়। তাহলে আশা করছি সন্ধি আর সমাসের মধ্যে পার্থক্য এটা বুঝতে আর কারোর কোনো অসুবিধা হয়তো রইল না। এইটা হচ্ছে বেসিক পার্থক্য সমাস আর সন্ধির মধ্যে। আচ্ছা, এখানে আমি যে ছকটা করেছি সেটার ব্যাপারেই আমি একটু আগেই আলোচনা করছিলাম। সন্ধিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা সংস্কৃত বা তৎসম শব্দের সন্ধি, এই সংস্কৃত বা তৎসম শব্দের যে সন্ধি, সেই সন্ধি থেকেই 3টে সন্ধির ভাগ হয়েছে। সেটা কি কি? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তো এটা আশা করছি বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না এই পয়েন্টটা। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে খাঁটি বাংলা শব্দের সন্ধি। এই খাঁটি বাংলা শব্দের সন্ধিটাকে আমরা 2 ভাগে পাচ্ছি, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। এখন তাহলে চলে যাই স্বরসন্ধি। স্বরসন্ধি কাকে বলে? পরস্পর সন্নিহিত 2টি স্বরধ্বনির সংযোগে, পরস্পর সন্নিহিত 2টি স্বরধ্বনির সংযোগে স্বরধ্বনির মিলন, লোপ বা পরিবর্তন সাধিত হলে তাকে স্বরসন্ধি বলে। তাহলে বুঝতে অসুবিধা হচ্ছে না যে কি ব্যাপারটা, একটা লম্বা চওড়া সংজ্ঞা হতে পারে, কিন্তু বুঝতে কোথাও অসুবিধা হওয়ার কথা নয় এই সংজ্ঞাটা থেকে। মানে দুটো স্বরধ্বনির মধ্যে মিলন বা লোপ বা পরিবর্তন সাধিত হলে তাকে আমরা স্বরসন্ধি বলছি। অর্থাৎ স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে। এটাও বোঝা গেল, স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলন হচ্ছে, এর ফলে যে সন্ধি হচ্ছে তাকে আমরা বলছি স্বরসন্ধি। যেমন আশা যুক্ত অতীত সমান আশাতীত, এটাতেও যদি আমরা ভাঙি, এই শেষে আমরা কি কোন ধ্বনি পাচ্ছি? আ, আর এখানে আমরা কি পাচ্ছি? অ। তাহলে এই প্রথম পদের শেষ বর্ণ আ এবং পরের পদে দ্বিতীয় পদের প্রথম বর্ণ অ, আ আর অ দুটোই স্বরধ্বনি যুক্ত হয়ে হচ্ছে আশাতীত। এবার আমরা কতগুলো সূত্রের দিকে নজর রাখবো। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি,
সেটা হচ্ছে এভাবে সূত্র আমাদের আসবে না পরীক্ষায়। অবশ্যই আমাদের যেরকম প্রশ্ন আসবে সন্ধি করা একটা কোনো শব্দ দিয়ে হয়তো কতগুলো অপশন দিয়ে বলা থাকবে যে এর মধ্যে কোনটা সঠিক। তো আমরা ব্যাক ক্যালকুলেশন তো আগে যাব না, আমরা আগে সহজে যেটা ইজি ক্যালকুলেশন, যেটা সোজা ক্যালকুলেশন আগে সেটা করব, করে নিয়ে গোটা ব্যাপারটা বুঝলে তবে আমরা ব্যাক ক্যালকুলেশনে যেতে পারবো। তো তার জন্য অবশ্যই আমাদের প্রতিটি সূত্র কিন্তু ভালো করে জেনে রাখা প্রয়োজন। তাহলে আমাদের মাথায় সূত্রটা থাকলে যে কোনো সন্ধি করা যে শব্দ আমাদের প্রশ্নে দেওয়া থাকবে সেই প্রশ্নের কিন্তু আমরা উত্তর সহজেই করে ফেলতে পারবো। তাহলে সূত্র 1 নম্বর সূত্র কি? অকার বা আকারের পর অ বা আ থাকলে উভয় মিলে আ উচ্চারিত হয় এবং আ পূর্বধ্বনিতে মিলে যায়। কিরকম হচ্ছে ব্যাপারটা? অকার বা আকার মানে প্রথম পদের শেষ বর্ণ অকার বা আকার হলো এবং দ্বিতীয় পদের প্রথম বর্ণ অ বা আ হলো। এই দুটোর মধ্যে মিলন হচ্ছে, হয়ে আ উচ্চারিত হচ্ছে এবং এই আ কি হচ্ছে? পূর্বধ্বনিতে মিলে যাচ্ছে। কিরকম হচ্ছে ব্যাপারটা আমরা দেখে নিই। অ প্লাস অ আ, এটার একটা উদাহরণ কিরকম? যুগ যুক্ত অন্তর সমান যুগান্তর। এই যে গ, এই গটাকে ভাঙলে আমরা কি পাই? গয়ের হসন্ত যুক্ত অ, তাহলে যুগের শেষ বর্ণ কি হচ্ছে? অ, আর এই অন্তরের প্রথম বর্ণ কি হচ্ছে? অ, তাহলে অ যুক্ত অ সমান আ, সেটা কি হয়ে গেল? গ। অর্থাৎ এই যে এই পূর্বধ্বনি, এই যে গ হচ্ছে পূর্বধ্বনি, এই পূর্বধ্বনি এখানে লিখে দেওয়াই হয়েছে, পূর্বধ্বনিতে মিলে যায়। এই যে গ পূর্বধ্বনি বা গয়ের হসন্ত পূর্বধ্বনি, সেই গয়ের হসন্তের সঙ্গে আ মিলে গিয়ে হয়ে গেল যুগান্তর। তাহলে খুবই মজার ব্যাপার জিনিসটা। এরকম ভাবেই আমরা আর কি কি পাবো? অ যুক্ত আ সমান আ। তাহলে কি পেলাম? অ যুক্ত অ সমান আ, অ যুক্ত আ সমান আ, আ যুক্ত অ সমান আ, আ যুক্ত আ সমান আ। তাহলে এটার উদাহরণ কি হলো? অ যুক্ত আ সমান আ, হিম যুক্ত আলয় সমান হিমালয়। আ যুক্ত অ সমান আ, কথা যুক্ত অমৃত সমান কথামৃত। আ যুক্ত আ সমান আ, বিদ্যা যুক্ত আলয় সমান বিদ্যালয়। এবার ব্যাক ক্যালকুলেট করে দেখি। যদি প্রশ্নে থাকে সর্বাঙ্গ, সর্বাঙ্গ ভাঙলে কেমন হয়? সর্বাঙ্গ ভাঙলে কিরকম পাবো? সর্বযুক্ত অঙ্গ। হ্যাঁ, দুটো পদের কিন্তু অর্থ থাকতে হবে অবশ্যই, এক্সিস্টিং ওয়ার্ড হতে হবে। আমি যদি এখানে সর্বাযুক্ত অঙ্গ করি দিয়ে বলি যে আ যুক্ত অ সমান তো আ হয়, তাহলে কেন হলো না? সর্বা বলে কোনো তো শব্দ হয় না, সর্ব বলে শব্দ হয়। তো সর্বতেও শেষ ধ্বনি থাকছে অ, তাহলে সেটাই হবে। ভুল কেন হবে? ভুল কোনো কিছু দিয়ে তো করা যায় না। তাহলে সঠিক শব্দ দিয়েই কিন্তু সন্ধিটা ভাঙতে হবে, বিশ্লেষণটা করতে হবে। তাহলে কি হলো? সর্বযুক্ত অঙ্গ সমান হয়ে যাবে সর্বাঙ্গ। সিংহাসন যদি দেয় তাহলে সিংহযুক্ত আসন। এখানে যদি বলি না সিংহাসন আছে, এ তো অযুক্ত অসমানও আ হয়, তাহলে সিংহযুক্ত অসন কেন হবে না? অসন বলে কি কোনো মানে হচ্ছে? সিংহাসন, আসন মানে একটা বসার জায়গা। তাহলে এখানে সিংহাসন বলতে সেরকম একটা রাজকীয় বসার জায়গাকে বোঝানো হচ্ছে। তাহলে অসন মানে নিশ্চয়ই বসার জায়গা নয়। তাহলে আমাকে অর্থবহ শব্দটার দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে সিংহযুক্ত আসন সমান সিংহাসন হয়ে গেল। আবার একটা যদি বলে যথার্থ, এটা যদি যথার্থ দিয়ে দেয় তাহলে কি বলবো? যথাযুক্ত অর্থ। এক্ষেত্রেও সেই একই কথা বলার, যথযুক্ত অর্থ নিশ্চয়ই হবে না, দুটোরই কোনো অর্থ হয় না। তাহলে যথাযুক্ত অর্থ। পরীক্ষাগার, পরীক্ষাযুক্ত আগার। আশা করছি এই অবধি কোনো প্রবলেম নেই। নেক্সট আসছি সূত্র 2। ইকার বা দীর্ঘইকার, হ্রস্বীকার বা দীর্ঘইকারের পর হ্রস্বই বা দীর্ঘই থাকলে বা উচ্চারিত হলে উভয়ে মিলে দীর্ঘই উচ্চারিত হয় এবং দীর্ঘই পূর্বধ্বনিতে মিলে যায়। তাহলে এটাও সেই আগেরটার মতনই একটা ব্যাপার হচ্ছে। সেটা হচ্ছে আমাদের একটা জিনিস একটু মাথায় রাখা দরকার, যে এই যে আ বা ই
বা উ, এই যে বেসিক মৌলিক স্বরধ্বনি রয়েছে, বা ও, আ ই উ দিয়েই আগে বোঝায়, সেক্ষেত্রে কিন্তু যেটা দীর্ঘস্বর, সন্ধি হওয়ার ফলে কিন্তু দীর্ঘস্বরের প্রাধান্যটা সবসময় বজায় থাকে। সেটা দুটো হ্রস্বস্বর যুক্ত হলেও দীর্ঘস্বর হয়, একটা হ্রস্বস্বর একটা দীর্ঘস্বর হলেও দীর্ঘস্বর হয়, দুটো দীর্ঘস্বর হলে তো দীর্ঘস্বর হয়ই। মানে সব ক্ষেত্রেই দীর্ঘস্বরের প্রাধান্যই বেশি। আ দীর্ঘস্বর, দীর্ঘই দীর্ঘস্বর, দীর্ঘ দীর্ঘস্বর, সুতরাং দীর্ঘস্বরের প্রাধান্য কিন্তু বেশি। তাহলে সূত্র 2 কি হলো? ইকার বা দীর্ঘইকারের পর রস্বই বা দীর্ঘই থাকলে বা উচ্চারিত হলে উভয় মিলে দীর্ঘই উচ্চারিত হয় এবং দীর্ঘই পূর্বধ্বনিতে মিলে যায়। উদাহরণ, রস্বই প্লাস রস্বই সমান দীর্ঘই। এটার একটা উদাহরণ কি? রবি যুক্ত ইন্দ্র সমান রবীন্দ্র। এই যে রবি বয়ের হসন্ত যুক্ত রস্বই শেষে পাচ্ছি, তাহলে এই রস্বই আর এই রস্বই যুক্ত হয়ে গেল এখানে দীর্ঘই, আর পূর্বপদ বা পূর্বধ্বনি, পূর্বপদের যে পূর্বধ্বনি শেষ ধ্বনি যেটা, সেই শেষ ধ্বনিতে বয়ের হসন্তের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে কি? দীর্ঘইকার। তাহলে ক্লিয়ার, রস্বই প্লাস রস্বই সমান দীর্ঘই। রস্বই প্লাস দীর্ঘই সমান দীর্ঘই কিরকম? কবি যুক্ত ঈশো সমান কবিশ বা কবিশ, যেটাই বলা হয়, কবি যুক্ত ঈশ সমান কবিশ। তাহলে কবি এখানেও বয়ের হসন্ত যুক্ত রস্বই, এই রস্বইয়ের সঙ্গে এই দীর্ঘই মিলে গিয়ে হয়ে গেল দীর্ঘই, যেটা পূর্বধ্বনি বয়ের হসন্তর সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘই যুক্ত হয়ে গেল কি? কবিশ। দীর্ঘই প্লাস রস্বই দীর্ঘই। সুধী যুক্ত ইন্দ্র সমান সুধীন্দ্র। তাহলে সুধীর ধয়ের হসন্ত যুক্ত দীর্ঘইকার আছে, আর এখানে রস্বই আছে, তাহলে এই দীর্ঘইকার, এই দীর্ঘই এবং এই রস্বই মিলে হয়ে গেল দীর্ঘই, যেটা পূর্বধ্বনি ধয়ের সঙ্গে যুক্ত হয়ে দীর্ঘই হয়ে গেল সুধীন্দ্র। আশা করছি বুঝতে অসুবিধা হচ্ছে না। দীর্ঘই যুক্ত দীর্ঘই সমান দীর্ঘই। এখানে শ্রী যুক্ত ঈশ সমান শ্রীশ, তাহলে তালবস্বয়ের অফলা হসন্ত যুক্ত দীর্ঘই এবং এই দীর্ঘই মিলে গিয়ে হলো দীর্ঘই, যেটা পূর্বধ্বনি তালবস্বয়ের অফলা হসন্তর সঙ্গে যুক্ত হয়ে গেল ত্রিশ। এরকম ভাবে যদি প্রশ্নে দেয় অতীব, তাহলে কি করব? ভেঙে দেব। অতি যুক্ত ইব, এখানেও তাই অর্থের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে অতীব, এই যে কথাটা, এই ইব কখনোই দীর্ঘই ব হয় না, রস্বই বই হয়। তো সেক্ষেত্রে আর অতিও নিশ্চয়ই তয়ে দীর্ঘই হয় না, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হবে না যে অতীব ভাঙলে অতিযুক্ত ইবর কি বানান হবে? অতয় হস্যি যুক্ত রস্বই ব। প্রতীক্ষা দিলে কিরকম হবে? প্রতিযুক্ত ইক্ষা, প্রতি তয়ে হস্যই এবং ইক্ষা দীর্ঘই। সতীশ ভাঙলে কি হবে? সতী যুক্ত ঈশ, তাহলে সতী দীর্ঘই হয়, আমরা জানি এটা রস্বই হয় না, সঙ্গে ঈশ। সুধীন্দ্র, সুধী যুক্ত ইন্দ্র। তাহলে এভাবে আমরা যদি কতগুলো পয়েন্ট মাথায় রেখে সন্ধি বিচ্ছেদ করি, তাহলে স্বরসন্ধি হচ্ছে সবচেয়ে সহজ সন্ধি। ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধিও অনেক সহজ, আমরা পড়তেই বুঝতে পারবো। তাহলে মেন যে কতগুলো কথা মাথায় রাখা প্রয়োজন সেটা হচ্ছে সূত্র, এবং সূত্রটাকেও যদি আমি আলাদা করে মনে না রাখতে পারি, তাহলে সবচেয়ে বড় ট্রিক্স হচ্ছে স্বরসন্ধির ক্ষেত্রে কিন্তু দীর্ঘস্বরের প্রাধান্য সবসময় বজায় থাকবে সন্ধি হওয়ার ফলে যে শব্দবন্ধটা তৈরি হলো সেই শব্দবন্ধের ক্ষেত্রে। এবং যখন আমি ভাঙবো তখন অবশ্যই দুটো পদের অর্থবহ হতে হবে দুটো পদকেই, এবং এক্সিস্টিং ওয়ার্ড হতে হবে। অবশ্যই আমি দুম করে ইন্দ্র অতীব বলছি, অতি বানান তয় দীর্ঘি করে দিতে পারি না। সতী বলছি, সতী বানান দন্তেশ তয় রস্যি করে দিতে পারি না, তাহলে পুরোটাই ভুল হয়ে যাবে। তাহলে এবার আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। সূত্র 3-এ চলে যাই। হস্যকার বা দীর্ঘকারের পর হস্যু বা দীর্ঘ থাকলে বা উচ্চারিত হলে উভয়ে মিলে দীর্ঘ উচ্চারিত হয়, দীর্ঘ পূর্বধ্বনিতে মিলে যায়। সেম জিনিস একই, আমি যেটা বললাম যে দীর্ঘস্বরের প্রাধান্য থাকছে, এখানেও কিন্তু দীর্ঘস্বরের প্রাধান্য আমরা দেখতে পাচ্ছি।
হস্যু হস্যু থাকলেও দীর্ঘ দীর্ঘ হচ্ছে, দীর্ঘ হস্যু থাকলেও দীর্ঘ হচ্ছে, দীর্ঘ দীর্ঘ থাকলেও দীর্ঘ হচ্ছে। এরকম উদাহরণ আমরা দেখে নিই কিরকম হচ্ছে। হস্যু প্লাস হস্যু দীর্ঘ। কিরকম উদাহরণ? মরু যুক্ত উদ্যান, মরুদ্যান। রয় হসন্ত যুক্ত রস্যু আর উদ্যানের হস্যু মিলে হয়ে গেল কি? দীর্ঘ, যেটা পূর্বধ্বনি রয়ে হসন্তর সঙ্গে যুক্ত হয়ে গেল মরুদ্যান। দীর্ঘ প্লাস হস্যু দীর্ঘ। বধূ যুক্ত উক্তি, বধূক্তি। ধয়ে হসন্তের পর রয়েছে দীর্ঘ, সেই দীর্ঘর পরে এখানে রয়েছে রস্যু, এই রস্যু আর এই দীর্ঘ আর এই হস্যু যুক্ত হয়ে গেল দীর্ঘ, যেটা পূর্বধ্বনি ধয়ের সঙ্গে যুক্ত হয়ে গেল বধূক্তি। হস্যু প্লাস দীর্ঘ দীর্ঘ। লঘু যুক্ত উর্মি, লঘুর্মি। লঘু ভয় হসন্ত যুক্ত রস্যু যুক্ত দীর্ঘ যুক্ত দীর্ঘ হলো হয়ে গেল দীর্ঘ, এই দীর্ঘ পূর্বধ্বনি হসন্তের সঙ্গে যুক্ত হয়ে গেল কি? লঘুর্মি। দীর্ঘ যুক্ত দীর্ঘ সমান দীর্ঘ। ভয়ে দীর্ঘ যুক্ত ঊর্ধ্ব, এই ভয় হসন্ত যুক্ত দীর্ঘর সঙ্গে ঊর্ধ্বর দীর্ঘ যুক্ত হলো দীর্ঘ, এবং হয়ে গেল সেই দীর্ঘটা যুক্ত হলো পূর্বধ্বনি ভয়ে হসন্তের সঙ্গে এবং হয়ে গেল ভূর্ধ্ব। তাহলে এখানেও আমাদের বুঝতে অসুবিধা থাকলো না। এবার ব্যাক ক্যালকুলেশনে চলে যাই। সুক্ত, এই সুক্ত যদি ভাঙি তাহলে কি হবে? সুযুক্ত উক্ত। তাহলে সুক্ত বোঝা গেল কি? সুক্ত মোটেই তেতো সুক্ত নয়, মানে তেতো নয়, এইটা হচ্ছে সু উক্ত, মানে বেশ সুন্দরী জিনিস আর কি। সুক্ত বেশ তেতো হলেও খেতে বেশ সুন্দর লাগে। তো এখানে আমরা সুক্তকে যদি দিয়ে দেয়, অবশ্যই রান্না করা সুক্ত নয়, যদি প্রশ্নপত্রে সুক্তকে বিশ্লেষণ করতে বলে তাহলে আমরা কি করব? সুযুক্ত উক্ত, হস্যু আর হস্যু। এরম ভাবে তরুর্ধ্ব, তরু যুক্ত ঊর্ধ্ব, হস্যু হস্যু। আমি যেটা বারবার বলছি যে অবশ্যই কিন্তু বানানটা সঠিক হতে হবে, তরু বানান, ঊর্ধ্ব বানান, এগুলো সঠিক হতে হবে। কটুক্তি, কটুযুক্ত উক্তি, এটা কিন্তু দীর্ঘ, ঠিক আছে? কটুযুক্ত উক্তি। ভূর্ধ্ব ভয়, এটা তো আমি আগেও দেখিয়েছি, এখানে ভূর্ধ্ব দিলে ভয়ে দীর্ঘ যুক্ত ঊর্ধ্ব। সূত্র 4, অকার কিংবা আকারের পর রস্বই বা দীর্ঘই থাকলে উভয়ে মিলে এ উচ্চারিত হয়। এটা একটু ভালো করে বোঝার আছে। অকার কিংবা আকারের পর হস্যই বা দীর্ঘই থাকলে উভয়ে মিলে এ উচ্চারিত হয়। আমরা একটু উচ্চারণের দিকে একটু একটা মজার গেমই খেলে ফেলি। আমরা যদি অ বলি, অ, আ, ই, অ, আ, ই, মুখের যে আকার পরিবর্তন হচ্ছে, এই অ আর ই এর মাঝে, অ ই এর মাঝে কিন্তু আসছে এ। এটার যে ছক, আমি অবশ্যই পরের একটা ক্লাসে নিশ্চয়ই বোঝানোর চেষ্টা করব, সেটা নিয়ে অবশ্যই সেটা নিয়ে আলোচনা হবে। তাহলে অ আর ই এর মাঝখানে যে শব্দ সেটা হলো এ। অ ই এর মাঝে এ, আ ই এর মাঝে এ। তাহলে আমরা মাঝের ধ্বনিতে কিন্তু শিফট করে যাচ্ছি। এটা একটা মজার জিনিস, এটা ছকটাও আমি অবশ্যই আলোচনা করে দেব। তো যেটা বোঝার, যে অকার কিংবা আকারের পর যদি রস্বই বা দীর্ঘই থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? এ উচ্চারিত হচ্ছে। কিরকম ভাবে? আ প্লাস ই এ, এটার উদাহরণ কি? যথাযুক্ত ইচ্ছা, যথেচ্ছা। আকার যুক্ত দীর্ঘই এ, শারদা যুক্ত ঈশ্বরী, শারদেশ্বরী। অযুক্ত রশ্মি এ, স্বযুক্ত ইচ্ছা, স্বেচ্ছা। অযুক্ত দীর্ঘই এ, রাজ্যযুক্ত ঈশ্বর, রাজ্যেশ্বর। তাহলে এখানেও কিন্তু এই যে মিলিত হয়ে যে এ হচ্ছে, সেই এ কিন্তু পূর্বধ্বনিতে মিলিত হয়ে যাচ্ছে। যেমন প্রথম উদাহরণে যথাযুক্ত ইচ্ছা, এই আ থয়ে হসন্ত যুক্ত আয়ের সঙ্গে ইচ্ছার রস্বই যুক্ত হয়ে সেটা এ হচ্ছে, এবং পূর্বধ্বনি থয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে যথেচ্ছা। আ যুক্ত দীর্ঘই
এ হয়ে যাচ্ছে। সারদার দয়ে হসন্ত যুক্ত আ, এই যে আ এবং পরের ঈশ্বরীর দীর্ঘই, এই দীর্ঘই যুক্ত হয়ে হচ্ছে একার, এই একার পূর্বধ্বনির দয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে শারদেশ্বরী। অযুক্ত রশ্মি এ, এটা কি হচ্ছে স্বযুক্ত ইচ্ছা স্বেচ্ছা, তার মানে দন্তের শয়ে বয়ে হসন্ত যুক্ত অ, এই অয়ের সঙ্গে ইচ্ছার হর্ষই যুক্ত হয়ে হচ্ছে এ, এবং এই একার পূর্বধ্বনি দন্তের শয়ে বয়ে হসন্তের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে স্বেচ্ছা। অযুক্ত দীর্ঘই এ, রাজ্যযুক্ত ঈশ্বর রাজ্যেশ্বর, রাজ্য এই বর্গীর জয়ে জফলা হসন্ত যুক্ত অ, এই অ এবং দীর্ঘই ঈশ্বরের দীর্ঘই যুক্ত হয়ে হচ্ছে এ, এই এ চলে যাচ্ছে পূর্বধ্বনি বর্গীয় জয়ে হসন্তর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং হচ্ছে রাজ্যেশ্বর। এরকম ভাবে যদি পূর্ণেন্দু দেয় তাহলে ভাঙতে পারবো পূর্ণযুক্ত ইন্দু। দেবেশ যদি দেয় তাহলে করতে পারবো দেবযুক্ত ইশ। উমেশ যদি দেয় তাহলে করতে পারবো উমাযুক্ত ইশ। তাহলে আশা করছি কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এই পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। তার জন্য কি করবে, টেলিগ্রাম অ্যাপটা প্লে স্টোর থেকে নিজেদের মোবাইলে ডাউনলোড করবে এবং সেখানে সার্চ করবে বেঙ্গলি বাই শালমলী ম্যাডাম। শালমলী বানানটা ঠিক করলে খুঁজে নিতে কোনো অসুবিধা হবে না। SHALMOLI, শালমলী ম্যাডাম, বেঙ্গলি বাই শালমলী ম্যাডাম, এই চ্যানেলের সাথে টেলিগ্রামে তোমরা যুক্ত হতে পারো এবং সেখানে প্রয়োজনীয় যা পিডিএফ বা আমার যে সমস্ত ক্লাসের লিঙ্ক, সেই লিঙ্ক আমি ওখানে দিয়ে দেব। এছাড়াও আমাদের আর একটা চ্যানেল আছে WBPSC উইথ আইলিপ, এটাও টেলিগ্রামে তোমরা একটা চ্যানেল পাবে। সেখানে আমরা সমস্ত স্যার ম্যামেরা, এই চ্যানেলের সমস্ত স্যার ম্যামেরা আছি, সেটাও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে WBPSC উইথ আইলিপ, এই চ্যানেলটাতে জয়েন হয়ে যাবে এবং সার্চ করবে বেঙ্গলি বাই শালমলী ম্যাডাম, SHALMOLI, শালমলী ম্যাডাম, এখানেও জয়েন হয়ে যাবে। যতটা সাহায্য করার প্রয়োজন, পিডিএফ দেওয়া, লিঙ্ক দেওয়া, এগুলো আমরা এই দুটো গ্রুপেই করতে থাকবো। আসলে এটা আমার আরো বেশি মনে হলো, এখানে আমি দেখছি আমার ছবিটা ঠিক পরিষ্কার তোলা হয়নি, এটা হয়তো একটু ভুল হয়েছে। তোমাদের অসুবিধা অবশ্যই হতে পারে, আমরা অবশ্যই আছি, তোমাদের সমস্ত রকম অসুবিধাটা যতটা সম্ভব সলভ করার চেষ্টা আমরা অবশ্যই করছি, সেটার জন্যই আমরা আছি। তোমাদের যদি এতটুকুও সাহায্য আমরা করে থাকতে পারি, এতটুকুও সাহায্য যদি হয়, তাহলে সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। তো এটা আমার কিছুভাবে হয়তো ভুল হয়ে গেছে ছবি তুলতে, তার জন্য আমি সত্যি দুঃখিত। যদি কারোর বুঝতে অসুবিধা নিশ্চয়ই হতে পারে, তাহলে তোমরা টেলিগ্রাম জয়েন করো, দুটো চ্যানেলে অবশ্যই জয়েন করো। নিশ্চয়ই প্রয়োজনীয় সমস্ত তথ্য, পিডিএফ, লিঙ্ক এই দুটো চ্যানেলেই দিয়ে দেওয়া হবে। তাহলে একটু কষ্ট করে আমি বলছি, তোমরা সবাই শুনে নাও, অসুবিধে হবে না। সূত্র 5, অকার কিংবা আকারের পর হস্য কিংবা দীর্ঘ থাকলে উভয়ে মিলে ও উচ্চারিত হয়। অকার কিংবা আকারের পর হস্য কিংবা দীর্ঘ, এখানেও কিন্তু ওই ঠিক আগের গেমটা কিরকম, আগে ছিল অ আর ই এর মাঝখানে এ, আ আর ই এর মাঝখানে এ, এখানে হয়ে গেল অ আর আয়ের মাঝখানে অ আর উ, অ উ, দুটোর মুখের কাটিং আর ও। এটার ক্ষেত্রে কি হচ্ছে, মুখটা মাঝামাঝি খুলছি আমরা, অ তে একটু বেশি খুলছি, উ তে আমরা একদম কম খুলছি, আর ও তে মাঝামাঝি, সেই মাঝামাঝি জায়গায় আমরা আবার শিফট করছি। আ তে বেশি খুলছি, উ তে একটু কম খুলছি,
ওটা হচ্ছে মাঝামাঝি জায়গা। তাহলে উদাহরণ আমরা কিভাবে দিচ্ছি? অ যুক্ত হস্যু ও, সূর্য যুক্ত উদয় সূর্যোদয়, অ যুক্ত দীর্ঘ ও, চল যুক্ত উর্মি চলর্মি, আ যুক্ত হস্যু ও, যথাযুক্ত উচিত যথোচিত, আ যুক্ত দীর্ঘ ও, গঙ্গা যুক্ত উর্মি গঙ্গর্মি। এটা কিভাবে হচ্ছে একটু আলোচনা করে দিই। সূর্য যুক্ত উদয়, তাহলে অন্তুস্থ জয়ের রেফ হসন্ত যুক্ত অ, এই যে অ, এই অয়ের সঙ্গে উদয়ের হস্যু যুক্ত হয়ে গেল ওকার, যে ওকারটা পূর্বধ্বনি অন্তুস্থ জয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং হয়ে যাচ্ছে সূর্যোদয়। অযুক্ত দীর্ঘ ও, এটা কি হচ্ছে? চলযুক্ত উর্মি চলর্মি, চ লয় হসন্ত যুক্ত অ, এই অয়ের সঙ্গে উর্মির দীর্ঘ যুক্ত হয়ে হচ্ছে ওকার, এই ওকার চলে যাচ্ছে লয়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং হয়ে যাচ্ছে চলর্মি। আ যুক্ত হস্যু ও, সেখানে কি হচ্ছে? থয়ে হসন্ত যুক্ত আ, এই আকারের, এই আয়ের সঙ্গে আকারের সঙ্গে উচিতের হস্যু যুক্ত হয়ে যাচ্ছে ওকার, যেটা যুক্ত হচ্ছে পূর্বধ্বনি থয়ের সঙ্গে এবং হয়ে যাচ্ছে যথোচিত। আ যুক্ত দীর্ঘ ও, এই ও কিভাবে হচ্ছে? গঙ্গা যুক্ত উর্মি গঙ্গর্মিতে, গঙ্গা মানে উময় গয়ে হসন্ত যুক্ত আকার, এই আকার যুক্ত হচ্ছে উর্মির দীর্ঘর সঙ্গে এবং হয়ে যাচ্ছে ওকার, এই ওকার উময় গয়ে হসন্তর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে গঙ্গর্মি। এরকম ভাবে ব্যাক ক্যালকুলেট করি। পরোপকার, পর যুক্ত উপকার, মাথায় কি রাখবো? দুটো পদ যেন এক্সিস্টিং ওয়ার্ড হয় এবং বানান যেন কোনো রকম ভাবে ভুল না হয়। নবরা যদি দেয়, নবযুক্ত উড়া দীর্ঘ ঢয় শূন্য রয়াকার। কথোপকথন যদি দেয়, কথা যুক্ত উপকথন। মহর্মি যদি দেয়, মহাযুক্ত উর্মি। এবার সূত্র 6, অকার কিংবা আকারের পর রি থাকলে উভয় মিলে অর হয়। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা ভালো করে বুঝে নাও, কোনো রকম কোনো সমস্যা হবে না। একটু যদি মন দিয়ে ক্লাসটা ফলো করো, একটু মন দিয়ে শোনো, আমাদের সাথে তোমরা সবাই কোঅপারেট করো, আমরা একসঙ্গে আমরা বন্ধুর মতন পথ চলবো, তোমাদের সাহায্য করাই আমাদের উদ্দেশ্য। তোমরা যদি মন দিয়ে শোনো তাহলে বুঝতে কোথাও অসুবিধা হবে না। ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র এটা, মন দিয়ে সবাই বোঝার চেষ্টা করো কি বলা হচ্ছে এখানে। অকার কিংবা আকারের পর রি থাকলে উভয় মিলে অর হয়, অর হয়, এটা হচ্ছে সূত্র, অর হয়, অরয় হসন্ত। এটা ওয়ার্ডে কিভাবে আসছে সেটা আমি বলে দিচ্ছি। ওই অর কি হয়, ওই অরের অ পূর্ববর্ণে যুক্ত হয়ে যায়, এই অর যেটা সেটা পূর্ববর্ণে যুক্ত হয়। ভালো করে আগে এটা পড়ো, তারপরে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। পূর্ব, এই যে অরের তো দুটো বর্ণ রয়েছে, একটা অ রয়েছে, একটা রয় হসন্ত রয়েছে। এই যে অ, এই অটা কি হয়ে যাচ্ছে? পূর্ব বর্ণের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, আর যে রয়ে হসন্ত পড়ে থাকছে সেটা রেফ হয়ে যাচ্ছে এবং পরবর্ণের মাথায় বসছে। রেফ নিয়ে আমাদের কিন্তু অনেকের অনেক সমস্যা হয়, আমরা রেফ কিন্তু সঠিক জায়গায় দিতে পারি না। আমার নিজের চোখে দেখা এমন অনেক বিশিষ্ট ব্যক্তি রয়েছেন যারা কিন্তু বাংলা লিখতে গেলে এই রেফ, যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, এই যে সপ্তর্ষি, এই সপ্তর্ষির রেফটা হয়েছে মূর্ধন্য ষয়ের মাথার উপর, অনেকেই করে পয়ে তয়ের মাথার উপর রেফ দিয়ে দেয়, তারপরে দাবি জানান তারা যে এটা সপ্তর্ষি বানান লিখেছি, কিন্তু নয়, সেটা নয়। ভালোভাবে বুঝতে হবে জিনিসটা কিভাবে হচ্ছে। এই যে অযুক্ত রি সমান অর হলো, এখানে দেখতে পাচ্ছি সপ্ত আছে, তাহলে ভাঙলে কি হচ্ছে? পয়ে তয়ে হসন্ত যুক্ত অ, তাহলে এখানে আমরা একটা অ পাচ্ছি, আর এখানে হয়েছে রি, তাহলে যুক্ত হয়ে হবে অর। কি সূত্রে বলা হয়েছে?
অরের অ হয়ে যাবে পূর্ববর্ণের সঙ্গে যুক্ত, তাহলে সেই অরের অ এখানে পূর্ববর্ণ পয়েতয়ে হসন্তর সঙ্গে যুক্ত হয়ে পয়েতয়ে হসন্ত যুক্ত অ এখানে হয়ে গেছে অলরেডি। আর যে রয় হসন্ত পড়ে আছে সেই রয় হসন্ত কি বলছে না পরবর্ণের মাথায় রেফ হয়ে বসে, তাহলে পরবর্ণ কি আছে মূর্ধন্য স, সেই মূর্ধন্য স এর মাথায় রেফ হয়ে বসে গেল। তাহলে আমাদের বুঝতে কোথাও অসুবিধা নেই আশা করছি যে কিভাবে সপ্তর্ষি এলো, কোথায় রেফ হলো, কেন হলো, সপ্তযুক্ত ঋষি ভেঙে কিভাবে সপ্তর্ষি এলো, অর জিনিসটা কোথায় গেল, আমাদের আশা করছি বুঝতে কোনো অসুবিধে নেই। আমি এই আশাটা নিশ্চয়ই করব। এর পরেও কোনো সমস্যা, কোনো পিডিএফ, কিছু কোনো রকম লিঙ্ক প্রয়োজন হলে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। WBPSC উইথ আইলিপ এই চ্যানেলে আমরা সমস্ত স্যার ম্যাডামরা থাকবো, যতটা সম্ভব আমরা সাহায্য করব সবাই মিলে। আর বেঙ্গলি বাই শালমলি ম্যাডাম, SHALMOLI, শালমলি বানানটা ঠিক করে নিলে কোনো অসুবিধে হবে না। শালমলি ম্যাডাম, সেখানেও যুক্ত হয়ে যাও। যাবতীয় যা দরকারি, যা পিডিএফ লিঙ্ক যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা সেই চ্যানেলে, আমরা ইউটিউবের বাইরেও আমরা সেখানে তোমাদের সাহায্য করব। আমরা তোমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি, তোমরাও তোমাদের হাত, আমাদের বন্ধুত্বের হাত আমাদের দিকে বাড়িয়ে দাও। আমরা সবসময় একসঙ্গে পথ চলবো। তাহলে এই একসঙ্গে পথ চলার ক্ষেত্রে এই সপ্তর্ষি বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা কারোর হলো না। অর কিভাবে রেফ হয়ে গেল, কিভাবে অযুক্ত হলো, আশা করছি কারোর কোনো অসুবিধে নেই বুঝতে। ঠিক একইভাবে কিন্তু আযুক্ত রি সমান হয়ে গেছে অর, সেটাও হচ্ছে মহাযুক্ত ঋষি। এই মহার হয় হসন্ত যুক্ত আ, আর এই রি এটা মিলে গিয়ে হয়ে গেছে মহর্ষি। এরকম ভাবে ব্যাক ক্যালকুলেট যদি করি, উত্তমর্ণ যদি দেয় তাহলে কি লিখবো, উত্তম যুক্ত ঋণ। ঠিক এই একই প্রসেসে কিন্তু উত্তমর্ণ হয়ে গেছে। মহর্ষব মহাযুক্ত ঋষভ। নেক্সট সূত্রে চলে যাই। আচ্ছা, সূত্রে যাওয়ার আগে এখানে একটা ব্যতিক্রম কি না, দ্বিতীয় পদে যদি ঋত থাকে, ঋত, এটা তো এইগুলো তো আমরা একটা ঋত করে পড়লাম না, এটাতে ঋষি পড়েছে, এটাতে ঋষি পড়েছে, এটাতে ঋণ পড়লাম, এখানে ঋষভ পড়লাম। মাথায় রাখো যদি ঋত থাকে, এই ঋত যদি কাতর অর্থে ব্যবহৃত হয়, আগে আমি পড়ে নিই জিনিসটা কি লেখা আছে। দ্বিতীয় পদে যদি ঋত শব্দের ব্যবহার কাতর অর্থে হয় তাহলে 6 নম্বর সূত্র অনুযায়ী, অর্থাৎ এই আগের সূত্র যেটা 6 নম্বর সূত্র, সেই 6 নম্বর সূত্র অনুযায়ী অর না হয়ে তার স্থানে আর হয়, রয় হসন্ত। কাতর অযুক্ত ঋত সমান আর্ত। এটার মানে কি হলো, অ আর রি মিলে মানে এই ঋত যখনই কাতর অর্থে হবে বা কাতর অর্থ মানে আর্ত অর্থে হবে, সে এই আর্ত ভাঙলেও কিন্তু আমরা সেম ওই সূত্রটাই মানে ব্যতিক্রমটাই হচ্ছে অযুক্ত ঋত আর্ত। ঠিক সেইভাবেই কিন্তু ঋত থাকলে এটা হয়ে যাবে, ঋত মানে যদি কাতর অর্থে ঋত হয় তাহলে আমরা কি করব, সেইখানে সূত্রটা কিন্তু ব্যতিক্রম হয়ে যাবে। কি হয়ে যাবে, শীতার্ত, আর্ত হয়ে যাবে। আগে যে অটা যুক্ত হচ্ছিল পূর্বধ্বনির সঙ্গে, সেখানে আ যুক্ত হবে পূর্বধ্বনির সঙ্গে এবং রয় হসন্ত রেফ হয়ে চলে যাবে পরের বর্ণের মাথার উপর। যেভাবে এখানে হচ্ছে ভয়ার্ত, ভয় যুক্ত ঋত, শীতার্ত, শীত যুক্ত ঋত, তৃষ্ণার্ত, তৃষ্ণা যুক্ত ঋত, ক্ষুধার্ত, ক্ষুধা যুক্ত ঋত, বন্যার্ত, বন্যা যুক্ত ঋত। আশা করছি বুঝতে কারোর কোনো সমস্যা হলো না। তোমরা অবশ্যই ভালো করে ক্লাসটা করো, ভালো করে শেখার চেষ্টা করো, আমিও যতটা সম্ভব চেষ্টা করছি। চলো চলে যাই সূত্র 7 নম্বর সূত্র কি বলছে, অকার কিংবা আকারের পর এ কিংবা ওই থাকলে উভয়ে মিলে ওই হয় এবং ওই প্রথম অংশের শেষ বর্ণে যুক্ত হয়। তাহলে অ আর এর সঙ্গে অ বা আয়ের সঙ্গে এ বা ওই যদি যুক্ত হয় তাহলে হয়ে যায় কি ঐকার। আর এই ঐকার আগের পদের শেষ বর্ণের সঙ্গে যুক্ত হচ্ছে। যেমন কিরকম দেখে নিচ্ছি, অযুক্ত এ ওই, জনযুক্ত এক সমান জনৈক,
বা একো সমান জনৈক। এই দন্তের নয়ে হসন্তের যে সঙ্গে যে অ রয়েছে তার সঙ্গে একের এ যুক্ত হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে ওই, যে ওইটা যুক্ত হচ্ছে পূর্বধ্বনি দন্তের নয়ের সঙ্গে এবং হয়ে যাচ্ছে জনৈক। অযুক্ত ওই সমান ওই, পথ যুক্ত ঐক্য সমান হচ্ছে পথৈক্য। আশা করছি বুঝতে কারোর কোনো অসুবিধা হচ্ছে না। এবার আ যুক্ত এ সমান ওই কিরকম হচ্ছে, সদা যুক্ত এব সমান সদৈব, দয়ে হসন্ত যুক্ত আকারের সঙ্গে এবর এ যুক্ত হয়ে যাচ্ছে ওই, যেটা যুক্ত হচ্ছে পূর্বধ্বনি দয়ে হসন্তের সঙ্গে এবং হয়ে যাচ্ছে সদৈব। ঠিক একইভাবে হয়ে যাচ্ছে মহাযুক্ত ঐশ্বর্য সমান মহৈশ্বর্য। এভাবে আবার আমরা ব্যাক ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি। যদি প্রশ্নে আসে হিতৈষী, তাহলে কি হবে, হিত যুক্ত এসি। অতুল ঐশ্বর্য, অতুল যুক্ত ঐশ্বর্য। তথৈবচ, তথা যুক্ত এবচ। মহাইরবৎ, মহাযুক্ত মহৈরাবৎ, মহাযুক্ত ঐরাবৎ। সূত্র নম্বর 8 কি বলছে দেখে নিই। অকার কিংবা আকারের পর ও কিংবা ও থাকলে উভয় মিলে ও হয়, ও প্রথম অংশের শেষ বর্ণে যুক্ত হয়। একই জিনিস যেটা আমরা আগেরটাতে পড়লাম, যে অকার বা আকারের সঙ্গে যদি এ বা ওই থাকে তাহলে হয়ে যায় ওই। এখানে আমরা পড়ছি অকার বা আকারের সঙ্গে ও বা ও থাকলে হয়ে যাচ্ছে ও, যা প্রথম অংশের শেষ বর্ণে যুক্ত হচ্ছে। কিরকম ভাবে হচ্ছে, অযুক্ত ও সমান ও, বন যুক্ত ঔষধি সমান বনৌষধি। কিরকম ভাবে হলো, বন আমরা যতই বন উচ্চারণ করি না কেন, আমরা লিখি না কিন্তু দন্তের নয় হসন্ত, তাহলে এটার উচ্চারণ বন, ব হসন্ত যুক্ত অ যুক্ত দন্তের নয় হসন্ত যুক্ত অ, তাহলে শেষ ধ্বনি কি হচ্ছে অ, সেই অ এর সঙ্গে ওষধির ও যুক্ত হয়ে গেল ও, যেটা পূর্বধ্বনি দন্তের নয়ের সঙ্গে যুক্ত হয়ে গেল বনৌষধি। অযুক্ত ও সমান ও, পরম যুক্ত ঔষধ সমান পরম ঔষধ। আযুক্ত ও মহাযুক্ত ঔষধি, আযুক্ত ও সমান ও, মহাযুক্ত ঔষধি সমান মহৌষধি। আর আযুক্ত ও সমান ও, মহাযুক্ত ঔষধ সমান মহৌষধ। তাহলে এখানেও আমাদের বুঝতে কোথাও অসুবিধা হলো না, যে পরমের ময় হসন্তের পর যে অ, সেই অ এর সঙ্গে ঔষধের ও যুক্ত হয়ে গেল ও, যা ময় হসন্তের সঙ্গে যুক্ত হয়ে গেল পরম ঔষধ। মহা ঔষধির হয় হসন্ত যুক্ত আয়ের সঙ্গে আয়ের যে আ, সেই আয়ের সঙ্গে ঔষধির ও যুক্ত হয়ে গেল ও, যেটা যুক্ত হলো হয়ের সঙ্গে হয়ে গেল মহৌষধি। যদি পরেরটা কি, মহাযুক্ত ঔষধ সমান মহৌষধ, এটা আমরা কি করে ফেললাম, আকারের মহার যে হয় হসন্ত যুক্ত আকার, সেই আকারের সঙ্গে ওকার যুক্ত হয়ে গেল ও, এই ও যুক্ত হলো হয়ের সঙ্গে, হলো মহৌষধ। এরকমই জলৌকা, জল যুক্ত ওকা। চিত্ত উদার্য, চিত্তযুক্ত উদার্য, চিত্তযুক্ত ঔদার্য। মহোদাস্য, এটা আকার হবে না, মহোদাস্য, মহাযুক্ত ঔদাস্য। সূত্র নম্বর 9, ই বা দীর্ঘয়ের পর হস্যি বা দীর্ঘয়ের পর হস্যি বা দীর্ঘই ভিন্ন। ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভালো করে পয়েন্টটা মাথায় রাখতে হবে, যে হর্ষই বা দীর্ঘয়ের পর হর্ষই কিংবা দীর্ঘই ভিন্ন, হর্ষই বা দীর্ঘই ছাড়া অন্য স্বর থাকলে উভয়ে মিলে অন্তস্থ জ, মানে অন্তস্থ জফলা হয়, এবং সেই জফলা প্রথম অংশের শেষ বর্ণে যুক্ত হয়। কিরকম ভাবে হচ্ছে, হর্ষই প্লাস অ হয়ে যাচ্ছে অন্তস্থ জয়ে হসন্ত, যেটা আমরা জফলা বলছি। এই অতি যুক্ত অন্ত সমান হয়ে যাচ্ছে কি, অত্যন্ত। কিভাবে হলো, অতি তয় হসন্ত যুক্ত রস্যই এবং তারপরের অন্তের অ মিলে হয়ে গেল জফলা, এই জফলা যুক্ত হলো পূর্বধ্বনি তয়ের সঙ্গে এবং হয়ে গেল কি, অত্যন্ত। ই যুক্ত আ অন্তস্থ জয় হসন্ত কিরম হচ্ছে, ইতি যুক্ত আদি সমান ইত্যাদি। ইতি তয় হসন্ত যুক্ত রস্যের সঙ্গে আদির আ যুক্ত হয়ে গেল জফলা, যেটা যুক্ত হয়ে গেল তয়ের সঙ্গে এবং হয়ে গেল ইত্যাদি। নোদ্দম্ব কিরকম ভাবে আসছে, দীর্ঘ যুক্ত অ সমান অন্তস্থ জয় হসন্ত, নদী যুক্ত অম্বু নোদ্দম্বু। কি হচ্ছে, দয় হসন্ত যুক্ত দীর্ঘের সঙ্গে অম্বুর যে অ যুক্ত হয়ে গেল নোদ্দম্বু। দীর্ঘ যুক্ত আকার অন্তস্থ জয় হসন্ত, কিভাবে হচ্ছে,
মসি যুক্ত আধার মস্যাধার, তাহলে মসির যে দন্তেশয় হসন্ত যুক্ত দীর্ঘই, তার সঙ্গে আধারের আ যুক্ত হয়ে গেল জফলা, যা দন্তেশয়ের সঙ্গে যুক্ত হলো মস্যাধার। এভাবেই আমরা আরো আসতে পারি। ব্যর্থ, ব্যর্থকে আমরা ভাঙলে পাই বি যুক্ত অর্থ। পর্যটক আমরা ভাঙলে পাই পুরী যুক্ত অটক। অভ্যুদয় ভাঙলে পাই অভিযুক্ত উদয়। অতৈশ্বর্য ভাঙলে পাই, সরি এখানে একটা জফলা হবে, অত্যৈশ্বর্য ভাঙলে পাই অতিযুক্ত ঐশ্বর্য। তাহলে আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আবারও বলছি, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমরা তোমাদের পাশে আছি। তোমরাও বন্ধুত্বের হাত আমাদের সঙ্গে বাড়িয়ে দাও, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও এবং যতটা সম্ভব আমরা যতটা চেষ্টা করছি তোমাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো ভালো করে শোনো, ভালো করে বোঝো। নিশ্চয়ই তোমাদের কিছু না কিছু সাহায্য অবশ্যই হবে, এই আশা আমরা করি, এই আশা আমাদের আছে। তো তোমাদের এতটুকুও যদি সাহায্য হয় তাহলে আমরা তাতেই সেটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। তাহলে আর দুটো সূত্র আছে, এই দুটো সূত্র পড়ে নিলেই আমাদের স্বরসন্ধি সম্পর্কে বেসিক জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সূত্র নম্বর 11 কি বলছে? রি এর পর রি ছাড়া, ভেরি ইম্পর্টেন্ট, রি এর পর রি ছাড়া অন্য কোনো স্বরধ্বনি থাকলে রয় হসন্ত বা রফলা হয়ে যায়। কি হয়? রি যুক্ত আ রফলা, কি হয়ে যাচ্ছে? পিতৃযুক্ত আলয় পিত্রালয়। কি হলো? তয়ে হসন্ত যুক্ত রি, এই যে তয়ে হসন্ত যুক্ত রি রয়েছে এর সঙ্গে আলয়ের আ যুক্ত হয়ে যাচ্ছে রফলা। তো এই রফলাটা যুক্ত হচ্ছে পূর্বধ্বনি তয়ের সঙ্গে এবং হয়ে যাচ্ছে পিত্রালয়। রি যুক্ত উ, রয়ে হসন্ত হচ্ছে কিরকম ভাবে? মাতৃযুক্ত উপদেশ মাতৃপদেশ। এই যে মাতৃর রি, তয়ে হসন্ত যুক্ত রি, এই রি আর উপদেশের উ যুক্ত হয়ে যাচ্ছে রস্যু হস্যু। এই হস্যু তয়ের সঙ্গে রি এবং হস্যু যুক্ত হয়ে এখানে হয়ে যাচ্ছে রফলা। এই রফলাটা যুক্ত হচ্ছে মাতৃত্বয়ের সঙ্গে এবং হয়ে যাচ্ছে মাতৃপদেশ। এরকম ভাবেই পিতৃচ্ছাকে আমরা পিতৃযুক্ত ইচ্ছা করতে পারি, মাত্রাদেশকে আমরা মাতৃযুক্ত আদেশ করতে পারি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা হচ্ছে স্বরসন্ধির জন্য শেষ সূত্র, মানে আপাতত। তো এটাতে কি বলছে আমরা একটু ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করি। এ, ওই, ও, ও এর পর অন্য স্বর থাকলে এ স্থানে অয়, ওই স্থানে আয়, ও স্থানে অব এবং ও স্থানে আব হয়ে যায়। মানে এ থাকতে হবে ওই, ও এবং ও। এই যে এ, ওই, ও এর পরে অন্য যে কোনো স্বর যদি থাকে তাহলে যথাক্রমে এর জায়গায় কি হয়ে যাবে? অয় হবে, ওই এর স্থানে কি হয়ে যাবে? আয় হবে, ও এর স্থানে কি হয়ে যাবে? অব হবে এবং ও এর স্থানে কি হয়ে যাবে? আব হয়ে যাবে। কিরকম ভাবে উদাহরণ আমরা দেখে নিই। ও প্লাস অ, ভো যুক্ত অন ভবন। ও প্লাস আ, গো যুক্ত আদি গবাদি। ও প্লাস ই, পো যুক্ত ইত্র পবিত্র। ও যুক্ত অ সমান পৌ, এখান থেকে কিরকম হচ্ছে? পৌ যুক্ত অক পাবক। ও যুক্ত ই, সেখানে কিরকম উদাহরণ? নো যুক্ত ইক নাবিক। ও যুক্ত উ, ভৌ যুক্ত উক ভাবুক। তাহলে কি হলো? এখানে ও এর সঙ্গে অ যুক্ত হচ্ছে, তাহলে ও থাকলে কি হবে? এখানে পড়েছি অব, তাহলে ও এর সঙ্গে ভয় হসন্ত যুক্ত ও, এর সঙ্গে অ যুক্ত হলে কি হয়ে গেল? ভবন। আবার ও এর সঙ্গে আ যুক্ত হচ্ছে, তাহলে ও এর স্থানে কি হয়ে যাবে? অব, তাহলে ও এর সঙ্গে অব হয়ে গেল গবাদি। আবার বলেছি কি ও এর স্থানে কি হবে? অব, তাহলে ও এর সঙ্গে ই তো পরে আছে, তাহলে পয়ে হসন্তের যে ও সেটা হয়ে গেল কি? অব, হয়ে গেল পবিত্র। আবার হস্যু ও এর সঙ্গে অ যোগ করে আমরা জানি ও এর স্থানে কি হবে? ও এর স্থানে হয় আব, এই আব কি হয়ে যাচ্ছে? তাহলে এখানে পাবক। ও এর সঙ্গে ই যুক্ত করে ও কি হয়ে যাচ্ছে? আব, সেই আব যুক্ত হচ্ছে দন্তের সঙ্গে এবং নাবিক হয়ে যাচ্ছে। ও এর সঙ্গে
ওবের সঙ্গে হস্য যুক্ত হচ্ছে এবং সেইটা কিরকম উদাহরণ, ভৌ যুক্ত উক সমান ভাবুক, তাহলে ওবের জায়গায় আব হয়ে গেল। এরকম ভাবে যদি বলে নয়ন, তাহলে কি হবে আমরা জানি অয় কখন হয়, এর স্থানে অয় হয়, এর স্থানে অয় হয়, তাহলে নে যুক্ত অন হয়ে গেল নয়ন। শয়ান কি হলো, অয় কোথায় হয়, এ স্থানে অয় হয়, তাহলে সেভাবেই কি হয়ে গেল সে যুক্ত আন শয়ান। গায়ক কোথায় আয় হয় জানি, ওই স্থানে আয় হয়, তাহলে গই যুক্ত অক হয়ে গেল গায়ক। দ্রাবক, দ্রাবক আমরা আব জানি কোথায় হয়, আব হয় যেখানে ও থাকে, ও এর জায়গায় আব হয়, তাহলে দ্রাবক ভাঙলে কি হয়ে গেল দ্রৌ যুক্ত অক দ্রাবক। তাহলে এতক্ষণ আমরা সন্ধি নিয়ে পড়াশোনা করলাম। সন্ধি নিয়ে যতটুকু আমার পক্ষে যা সমস্যা সমাধান করার মতো আমি ভেবেছিলাম সেভাবে করা সম্ভব হলে আমি করলাম। অবশ্যই তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। আমরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি তোমাদের দিকে, তোমরাও তোমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও। আজ তাহলে ক্লাস আমার এই পর্যন্তই থাকলো, আবার পরবর্তী ক্লাসে নিশ্চয়ই দেখা হবে। তোমরা সুস্থ থাকো, ঘরে থাকো, সাবধানে থাকো। আজকে তাহলে এখানেই শেষ করছি, ধন্যবাদ।